বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে বঙ্গকথনের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান প্রকৃতি ও পরিবেশ প্রচারিত হবে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে, শুধুমাত্র বঙ্গকথনে। বঙ্গকথন, বিশ্বজুড়ে বাংলার কথা। শুভ সন্ধ্যা। বঙ্গকথন স্টুডিও থেকে সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। আজ 5 জুন, বিশ্ব পরিবেশ দিবস। সারা বাংলাদেশের মতো, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজকে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও পরিবেশ। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ তীরের সম্মানিত উপদেষ্টা ও বিভাগীয় প্রধান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান স্যার, এবং এর পাশাপাশি আরও উপস্থিত হয়েছেন তীরের সাধারণ সম্পাদক জনাব রিফাত হাসান। পরিবেশটা মূলতভাবে আমাদের জন্য অনেক দরকারি। পরিবেশ না থাকলে আমরা বাঁচব না, প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচব না। আর সেই পরিবেশ দিবস উপলক্ষেই আজকে আমাদের বিশেষ এই আয়োজন। বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আজকে আপনাদের কথা হবে। এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে পরিবেশ এবং সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন তীরের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলবো। স্যার, এবার আপনার কাছে চলে যাচ্ছি। প্রথমে সেটা হচ্ছে, এবারের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি? শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বঙ্গকথনকে। ঠিক আজকে এই বিশ্ব পরিবেশ দিবস নিয়ে পরিবেশ এবং প্রকৃতি নিয়ে এমন একটা আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ আরও প্রাপ্য যে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীরকে এই আয়োজনে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ বঙ্গকথনকে। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি যে আমরা জানি যে 1974 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। যদি বিশ্ব পরিবেশ দিবস আমরা পেছনে যাই, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে কেন এই দিবসটি পালিত হয়ে আসছে, তাহলে শুরুটা কিন্তু 1968 সালে। সুইডেন সরকার কিন্তু সর্বপ্রথম এই পরিবেশ প্রকৃতি নিয়ে তাদের উদ্বেগের কথাটা জাতিসংঘকে জানিয়েছিল, এবং সেখান থেকেই কিন্তু 1973 সালে যে পরিবেশ বিষয়ক যে সম্মেলন হয়, সেই সম্মেলনের 5 জুন শুরু হয়েছিল, 20 জুনে শেষ হয়েছিল সেটা। এই 5 জুনের শুরুটাকেই কিন্তু পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে 1974 সাল থেকে। এবং তখন থেকেই কিন্তু প্রতি বছর এই পরিবেশ দিবসের একটা প্রতিপাদ্য নিয়েই কিন্তু এই দিবসটা পালন করা হয়। আমাদের বাংলাদেশে অন্য দেশের মতো পরিবেশ দিবস পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু মূলত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এই হিসেবে কিন্তু বাংলাদেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। এবারে এই দিবসের যে প্রতিপাদ্য যেটা হচ্ছে, সেটা আমরা জানি পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। এটা প্রতিপাদ্য, এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু এই দিবসটি পালিত হচ্ছে। পরিবেশ পুনরুদ্ধার হোক সবার, এই থিমকে নিয়েই বিশ্ব পরিবেশ দিবস 5 জুন আজকে পালিত হচ্ছে। এ পর্যায়ে আমাদের কিছু প্রশ্ন ছিল, তার ভিতরে হচ্ছে প্রথমটা ছিল এরকম যে বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, এইটা যখন আমরা যে বর্তমান যে আলোকে আছে, সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে বর্তমান পরিবেশ পরিস্থিতি কেমন এবং এটা পুনরুদ্ধার করতে গেলে আসলে আমাদের কি করতে হবে বলে মনে করছেন? আসলে প্রথমে আমাদের একটু জানতে হবে যে পরিবেশটা কি। ঠিক তাই, যে পরিবেশটা কি এটা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের পরিবেশটা কেন প্রয়োজন, কিভাবে সংরক্ষণ করবো, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেটা পরিবেশটা কি আমরা সেই ছোটবেলায় পড়ে আসছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। এটা আমরা সমাজ বইয়ে পড়ে আসছি, আপনারাও পড়ছেন স্কুল পর্যায়ে, যখন ক্লাস 4 3 আমরা পড়ে আসছি। তো এই আমাদের চারপাশে যা কিছু আছে, এই যা কিছু আছে বলতে মানুষ, আমাদের বৃক্ষ, গাছপালা, তরুলতা, নদ নদী সব কিছু মিলেই কিন্তু আমাদের পরিবেশ। আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে, আমরা যেভাবে বিশ্বাস করি না কেন, আমাদের সৃষ্টিকর্তা এই যে সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন, সবই কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্যই সৃষ্টি করেছেন।
আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনটা কিন্তু আমরা পাচ্ছি কোথা থেকে? আমরা অক্সিজেনটা পাচ্ছি হচ্ছে আপনার এই গাছ থেকে। তাহলে এই গাছ থেকে যদি অক্সিজেন পেতে চাই, আমাদের বাঁচার জন্য নদ নদী দরকার, ভালো ফলমূল দরকার, বাঁচার জন্য সব কিছুই আমাদের দরকার। এই দরকার আমরা পাবো কোথা থেকে? পরিবেশ থেকে। মূলত এই আমাদের মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্যই কিন্তু মূলত পরিবেশটা দরকার। আর বর্তমান যে পরিস্থিতি আছে এর থেকে পুনরুদ্ধার পেতে গেলে কি করতে হবে বলে মনে করছেন? হ্যাঁ, প্রশ্নটা যতটা সহজ, আসলে উত্তর দেওয়াটা ঠিক ততটাই কঠিন। আমি মনে করি যে আমাদের যে পরিবেশের বর্তমান অবস্থা, সেই অবস্থা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি বা কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি, এটা নিঃসন্দেহে খুব কঠিন প্রশ্ন। তারপরেও যদি বলতে চাই, তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সরকারি উদ্যোগ। আমরা আমাদের কাছে এটা ভালো খবর বা শান্তির একটা জায়গা যে আমাদের বর্তমানে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে উনি যে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেছেন, তখন তিনি কিন্তু বলেছেন যে কমপক্ষে 3টি বৃক্ষ লাগানোর জন্য। তো বৃক্ষায়নের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গুরুত্বটা, সেটা কিন্তু মূলত পরিবেশের জন্য। এবং উনি বলেছেন যে বৃক্ষ লাগাবেন, শুধু লাগালেই হবে না, সেটাকে যত্ন করতে হবে, লালন পালন করতে হবে। আমরা এখান থেকে কাঠ পাবো, ফল পাবো, ঔষধ পাবো, এ ধরনের কথা বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আমাদের বর্তমান সরকার মহোদয় পরিবেশের ব্যাপারে যথেষ্ট সচেতন। তারপরেও পরিবেশ রক্ষার জন্য সরকারের কিছু কর্মসূচি দরকার, যেমন বনায়ন, নদী রক্ষা, বায়ু দূষণ রক্ষা, তারপরে হচ্ছে পানি দূষণ রক্ষা। এই বিষয়গুলো সরকার করতে পারে, উদ্যোগ গ্রহণ করতে পারেন। সরকারের এই ধরনের কিছু কর্মসূচি আছে, সে কর্মসূচি অগ্রসর আছে, কিন্তু আরও শক্তভাবে এই কর্মসূচিগুলো পালন করা যেতে পারে। আর সরকার যতই সচেষ্ট হোক না কেন, আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ আছি, আমরা যদি সচেষ্ট না হই, তাহলে কিন্তু সরকারের একার পক্ষে এই পরিবেশ রক্ষা করা বা পরিবেশ দূষণ রক্ষা করা, প্রকৃতি রক্ষা করা কোনো মতে সম্ভব না। এই জন্য আমি মনে করি যে সরকারের চাইতে আমাদের জনসাধারণকে, গণমানুষকে, একেবারে তৃণমূল পর্যন্ত মানুষকে যদি আমরা এই পরিবেশ বিষয়ে সচেতন করতে পারি, পরিবেশের প্রয়োজনটা তাদেরকে আমরা বোঝাতে পারি, তাহলে আমি মনে করি পরিবেশটা সংরক্ষণ করা যাবে বা আমরা একটা ভালো একটা জায়গায় আবার ফিরে আসতে পারবো। আচ্ছা, জনাব রিফাত হাসান, এই বিষয়ে আপনি কি মনে করছেন যে বাংলাদেশের পরিবেশ পুনরুদ্ধার করতে গেলে কি করতে হবে বা কি সমীচীন মনে করছেন? ধন্যবাদ বঙ্গকথনকে আজকে সুন্দর একটি আয়োজনের জন্য। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের পরিবেশ নিয়ে অনুষ্ঠান বা আলোচনার সুযোগ আমাদের খুব কম সময়ই আমরা পেয়ে থাকি। এভাবে আজকে এইরকম একটি অনুষ্ঠানে একজন স্বেচ্ছাসেবক হিসাবে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আপনার প্রশ্নের বিষয়টুকু স্যার যথার্থই বলেছেন যে আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে আশেপাশের প্রতিবেশ আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা কথাটা বলা যতটা সহজ, তার থেকে অনেক বেশি কঠিন এই বিষয়গুলোকে, তার সংশ্লিষ্ট বিষয়গুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে তুলে নিয়ে আসা। আমি কয়েকটা বিষয়ে যদি কথা বলি এখানে, সেটা হলো আমাদের আশেপাশের পরিবেশগুলোকে আমরা আসলে যদি পুনরুদ্ধার করতে চাই, তবে প্রথমেই যে বিষয়গুলো আসবে সেটা হলো আমাদের দেশের আইন, তার প্রয়োগ, তার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি। আইন প্রয়োগ তখনই সম্ভব হবে যখন ওই দেশের মানুষ সেই পরিবেশ সম্পর্কিত যে দূষণগুলো ঘটছে, সেই দূষণগুলো যে আসলেই পরিবেশ দূষণের সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলোকে তাদের সামনে তুলে ধরা। আর এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বা আমাদের জনসম্পৃক্ততার জায়গা তৈরি করে এমন কমিউনিটি কনজারভেশন পর্যায়ে যারা কাজ করে, তাদেরকে সরকারি এসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা একটা মাধ্যম হতে পারে, যেভাবে আমরা পরিবেশকে পুনরুদ্ধার করতে পারি। আরেকটা বিষয়ের কথা না বললেই নয়, সেটা হলো আমাদের দেশে পরিবেশ দূষণের অন্যতম একটা কারণ পেশি শক্তির একটা প্রয়োগ। আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পেশি শক্তির প্রয়োগ খুব বেশি এই পরিবেশ দূষণের অন্যতম একটা কারণ বা অন্যতম একটা দায়ী আমি বলে আমরা মনে করি। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বরাবরই এর প্রতিবাদ করে আসছি।
এবং সুখের বিষয় বা আমরা খুশির বিষয় যদি বলি, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশকে পুনরুদ্ধার করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, আমরা যদি ঢাকার দিকে তাকাই, ঢাকার নদীগুলোকে বর্তমানে খুবই কঠোরতার সাথে সেগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, নদী শাসন করা হচ্ছে, এবং একই সাথে আমাদের পার্শ্ববর্তী যে নদীগুলো আছে সেগুলোকে ইন্টারকানেক্টেড করার একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আপনারা জানেন, এটা গেল নদী দূষণ বা নদী রক্ষার একটা বিষয়। আপনি জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। যদি নদীকে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে বাংলাদেশের পরিবেশের যে ভারসাম্য রক্ষার বিষয়টুকু আসবে সেটা অনেকটাই একটা সঠিক পথে চলে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই জ্ঞানী মানুষের মতোই প্রথমেই নদীগুলোকে শাসনের একটা বড় উদ্যোগ নিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা তীর 2011 সাল থেকে কাজ করে আসতেছি এবং আমাদের যাত্রা এই পরিবেশ দূষণের যে নদীর যে শাসনকে আছে তাকে কেন্দ্র করে। আমরা মূলত নদীকে রক্ষার জন্য, আমাদের করতোয়াকে রক্ষার জন্য আমাদের যে কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছিলাম বিভিন্ন পর্যায়ে, সেগুলো মূলত আমাদের এই পরিবেশ রক্ষার একটা অংশ। আর পরিবেশবাদী সংগঠন হিসেবে আমাদের এই দায়িত্বগুলো মূলত মানুষকে সচেতন করার ক্ষেত্রে প্রতিরোধের যে ভাষা, আমরা মানুষকে সচেতন করে সেই প্রতিরোধের ভাষাটুকু প্রকাশ করতে চাই। আমরা আরো যদি কিছু বিষয় এখানে তুলে নিয়ে আসতে চাই, সেটা হলো আমাদের নদীগুলোর পাশাপাশি আমাদের প্রতিনিয়তই এয়ার পলিউশন বৃদ্ধি পাচ্ছে। আর আমরা যদি একটা গবেষণা বা জরিপের ক্ষেত্রে যাই, সেটার ম্যাক্সিমাম যে বায়ু দূষণের রিলেটেড যে কারণগুলো আছে সেগুলো এই নদী কেন্দ্রিক কলকারখানাগুলোতেই পাশেই বা তীরেই গড়ে ওঠে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা যদি বিগত বছরের একটা রিপোর্ট দেখি, সেটা হলো দীপাবলির সময় ভারতের বায়ু দূষণের মাত্রা এতটাই ভয়ানক ছিল যে সেটা এক লাফে প্রথম স্থানে চলে আসে ওই দিনের জন্য। আর দিল্লিতে তো এই যদি হয় বাস্তবতা, আর সেই সময়ে তার ঢাকার স্থান ছিল 2 অথবা 3 এই দিকে আশেপাশে, বা অনেক একটা উঁচু লেভেলে চলে আসছিল। তো এই যদি হয় ভয়াবহ ঘটনা, যে আমাদের দেশের রাজধানীগুলো যে ভয়াবহতার মুখে সম্মুখীন হচ্ছে, তার কোনো অংশে পিছিয়ে নেই আমাদের এই শহর বগুড়া। আমরা যদি বগুড়ার চিত্র একটু লক্ষ্য করি, বগুড়ায় নদী বলেন বা বায়ু দূষণের মাত্রা বলেন, শব্দ দূষণের মাত্রা বলেন, এগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, যেখানে শহর কেন্দ্রিক শহর স্থানগুলোতে। তো এই বাস্তবতাগুলোকে, প্রেক্ষাপটগুলোকে জনসম্পৃক্ততার মাধ্যমে যদি আমরা তুলে না নিয়ে আসতে পারি, যেটা আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি, যে এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য, যে আসলে এইটা করা যাবে না, এইটা পরিবেশ বিরোধী এবং এটা বাংলাদেশ সরকারের আইন বিরোধী। আমরা প্রতিনিয়তই বাংলাদেশ সরকারের এই আইনগুলোকে জনমানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করে যাচ্ছি জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য এবং আইন প্রয়োগের ব্যবহার এবং আইন সম্পর্কে অবগত করে যাচ্ছি। আইন প্রয়োগের দায়িত্ব সরকারের, আর আমাদের দায়িত্ব আমরা মানুষকে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করব। আচ্ছা, এই যে এত সুন্দর একটা পরিবেশের যে ব্যাখ্যা দিলেন আপনি, এটা মোটামুটি আমরা অনেকেই জানি না যে বর্তমানে বাংলাদেশ কত রেটিংয়ে আছে। আমরা হয়তোবা দেখেছি যে সে যখন একটা সার্ভে করেছিল বাংলাদেশ এবং পুরো দক্ষিণ এশিয়া মহাদেশ জুড়ে, সেই সময় অনেকটুকুই দেখেছি যে বাংলাদেশের বায়ু দূষণের রেটিং পয়েন্ট আসলেই কত। শুধু বাংলাদেশ বললে ভুল হবে হয়তোবা, আমার বগুড়াতেও বায়ু দূষণের রেটিং পয়েন্ট অনেক বেশি, যেটা আমাদের জন্য উপযোগী নয় বলে আমরা মনে করি এবং পরিবেশবিদরা সেটা মনে করে। আচ্ছা, এর পর্যায়ে আমি জানতে চাই যে এই যে পরিবেশ দিবস, এত সব আয়োজন, এত সব কিছু, এত প্রচারণা, তারপরেও কেন আমরা পরিবেশ থেকে এতটুকু দূরে থাকি, বা আমরা কেন সেই সব কাজগুলো তো লেগে পড়ি না সবার সাথে একসাথে মিলিয়ে, বা এই জন্য আপনারা কি কোনো কাজ করছেন কিনা, এটা একটু যদি বলতেন। আসলে ঘটনা হচ্ছে, আপনি যেটা বললেন যে এই এত আয়োজন, এত ঘটা করে উৎসব পালন করা, দিবস পালন করা, আসলে আমাদের দেশে যেটা হচ্ছে
এই পরিবেশ দিবস একটা দিন পালন করা হচ্ছে এবং একটা দিনই আমরা সচেতন করার চেষ্টা করছি। তাও এটা কিন্তু খুব স্বল্প পরিসরে মিডিয়াতে প্রচার ইয়েতে হচ্ছে। একেবারে জনসম্পৃক্ততা, যেটা আমাদের রিফাত বলেছে যে জনগণকে সম্পৃক্ত করে যে অনুষ্ঠান, যে প্রোগ্রাম করা, জনগণকে সম্পৃক্ত করা, এই ধরনের অনুষ্ঠান এখন বা এই ধরনের কর্মসূচি এখনো তেমনভাবে পালিত হয় না। আর মজার বিষয়, এই একটা দিনেই কিন্তু আমরা পরিবেশ নিয়ে কথা বলি, আর বাকি যে 364 দিন আমরা কিন্তু কেউ পরিবেশ নিয়ে কথা বলছি না। এটা আমাদের একটা মানে বৈশিষ্ট্য হয়ে গেছে যে আমরা একটা দিবসেই বলবো, দিবসেই পালন করব, অন্য কোথাও কখনো কিছু করবো না। এই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে শুধু একটা দিন দিবস হিসেবে পালন করতে চলবে না। আসলে এখন আমাদের যদি পরিবেশ রক্ষা করতে চাই 365 দিনই পরিবেশ দিবস পালন করতে হবে। তার মানে পরিবেশ দিবস একটা থাক, কিন্তু আমাদের এই পরিবেশ নিয়ে, আমাদের সম্পৃক্ত পরিবেশ নিয়ে সচেতনতার কার্যক্রম 365 বছরই আমাদের চালাতে হবে। এবং আপনি অবাক হবেন যে আমাদের ছেলেরা যখন বিভিন্ন রেস্কিউ প্রোগ্রামে যায়, আপনি একজন স্নেক রেস্কিউয়ার, আপনিও জানবেন ভালো যে অধিকাংশ সময় একজন পাখি শিকার করতেছে, তার কাছ থেকে যখন পাখি উদ্ধার করতে যাওয়া হয়, সে পাখি ধরে রাখছে, সে এতটা রিয়্যাক্ট করে যে কেন, এটা কিসের অন্যায়, তার মানে সে জানে না। আবার আপনি দেখবেন একজন শিক্ষিত মানুষ ইয়ারগান নিয়ে পাখি শিকার করছে, তাকে যদি বলেন ভাই পাখি ইয়ারগান নিয়ে পাখি শিকার করছেন কেন, এটা তো একটা অন্যায় অপরাধ, খুব সহজে বলে ওটা আমার ইয়ারগান আমি শিকার করবো, আপনাদের তো সমস্যা কি। আমার আজিলক কলেজেও এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। আর এই ধরনের যখন বাধা দিতে যায় তখন দেখা যাচ্ছে যে ওই যেটা বলা হচ্ছিল পেশি শক্তির আবির্ভাব হচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে থামানোর জন্য, দমানোর জন্য। এই যে সমস্যাগুলো, আমরা শিক্ষিত বলি বা অশিক্ষিত বলি, সব জায়গাতেই কিন্তু আমাদের এই পরিবেশ সম্পর্কে, পরিবেশ দূষণ সম্পর্কে আমরা যথেষ্ট অজ্ঞ। এই সম্পর্কে সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ যদি ভারসাম্য রক্ষা করতে চাই, তাহলে আমাদের এই পর্যায়গুলোতে আরো বেশি কাজ করতে হবে। যেটা এখন করে যাচ্ছে, মজার বিষয় এইবারে আমরা যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ সবুজ করি, তারপরে হচ্ছে প্রজন্মকে সম্পৃক্ত করি, বৃক্ষ অভিযানের আমার মনে হয় যেটা স্লোগান, এটা 2021-এর প্রজন্মকে সম্পৃক্ত করা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে পদক্ষেপটা 2011 সাল থেকে করে আসছে। প্রজন্ম বলতে আমরা তরুণ প্রজন্মকে বলি, এবং তরুণ প্রজন্মের একটা বড় অংশ কিন্তু শিক্ষার্থী। আমরা এবং এই শিক্ষার্থীরা, আমরা যদি বলি যে সরকারি আজিল হক কলেজে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন কাজ করছে, এখানে আমাদের যে কয়জন 100 জন বা কিছু কম বেশি আমাদের স্বেচ্ছাসেবী আছে, এই 100 জন স্বেচ্ছাসেবী কিন্তু একটা জায়গা থেকে আসে নাই, সারা বাংলাদেশে বা উত্তর বাংলার বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং এরা কিন্তু এখানে শিখে যাচ্ছে এবং তার নিজ নিজ জায়গায় কিন্তু এটা আবার প্রচার করতেছে। ফলে শিক্ষাঙ্গন থেকে আমরা প্রজন্মকে খুব সহজেই, এই নতুন প্রজন্মকে খুব সহজেই আমরা এটাতে সম্পৃক্ত করতে পারি বা জানাতে পারি। এবং এই শিক্ষিত সমাজকে যদি আমরা এখন থেকেই যদি মোটিভেট করতে পারি, তাহলে হয়তো আমরা অদূর 1-2 বছর পর হয়তো আমরা এটা ফলাফল পাবো না, কিন্তু এরা যখন একটা পরবর্তী পর্যায়ে চলে যাবে, এরা প্রচার করতে করতে একটা সময় যাবে যখন দেখা যাবে যে এই পরিবেশ সম্পর্কে সচেতন শিক্ষিত জনগণের সংখ্যা বেড়ে যাবে, তখন আমার মনে হয় যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আর আবার যেটা বলছিলাম যে ওই যে অজ্ঞতা দূরীকরণের জন্য আমার মনে হয় সরকার মহোদয়ের বিভিন্ন পদক্ষেপ আছে। এই আনুষ্ঠানিক পদক্ষেপ ছাড়াও অনানুষ্ঠানিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। মানে একেবারে যেমন আমি বলি যে এই যে বঙ্গকথন আজকে যে আয়োজনটা করেছেন, এরকম যদি আমাদের প্রচার মিডিয়াগুলো কি বলে যে ইলেকট্রনিক মিডিয়াগুলো ধরনের যে কোনো অনুষ্ঠান করে, যে পরিবেশ নিয়ে, যেমন আমরা প্রকৃতি ও জীবন অনুষ্ঠান হয় চ্যানেল আইতে আমরা জানি, ওইরকম যদি অনুষ্ঠান আয়োজন করা এবং ওইখানে যদি অ্যাওয়ারনেসটা তৈরি করা হয় যে পরিবেশের কি কি কারণে দূষণ হচ্ছে, আমরা যে কাজগুলো করি এটা কোনটা পরিবেশের জন্য উপযোগী, কোনটা পরিবেশের জন্য উপযোগী না, এবং পরিবেশে এই কাজগুলো করলে আমাদের নিজস্ব কি ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো যদি আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা জনগণকে জানাতে পারি, তাহলে কিন্তু সবচেয়ে সহজ হয়। আর একটা জিনিস যে আমরা কিন্তু নিজেরা পড়াশোনা করার চাইতে শোনার কথা খুব দ্রুত মাথায় রাখতে পারি। আমার যেটা মনে হয় যে আমরা কিন্তু অধিকাংশই যারা আমরা গান যারা জানি, নিজে গান গাইতে না পারলেও কিন্তু আমার সামনে যদি কেউ একজন গান ভুল গায়, তাহলে কিন্তু আমি খুব সহজে ভুলটা ধরতে পারি। তার মানে আমরা শোনার কথা মাথায় খুব শক্ত ভালোভাবে ধারণ করি। সেই জন্য
এটা প্রচারণা দরকার, এবং এই প্রচারণাটা তীর যেটা করছে শিক্ষাঙ্গনে করছে, এবং শিক্ষাঙ্গনের বাইরেও বিভিন্নভাবে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। যেখানে যাচ্ছে, যেখানে তারা কার্যক্রম নিচ্ছে, সেইখানে গিয়ে জনগণকে এটা জানানোর চেষ্টা করতেছে যারা এটা করা যাবে না, এটা পরিবেশ বিরোধী, বা এটা এই কাজটা করলে আমাদের পরিবেশের ক্ষতি হবে, এবং পরিবেশের ক্ষতি হবে না, আমাদের নিজের ক্ষতি হবে, আমার প্রজন্মের জন্য ক্ষতি হবে। হ্যাঁ, এটা তীর করে যাচ্ছে। এর পাশাপাশি আমি আহ্বান জানাবো, আজকে বঙ্গকথন যেরকম ঠিক এরকম একটা আয়োজন করেছে, একে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তারা। এরকম আয়োজন যাতে নিয়মিত করা হয়, বিভিন্ন আর অন্য যে ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে তারা যদি এই ধরনের আয়োজন করে নিয়মিত, যে পরিবেশ নিয়ে একটা আলোচনা হবে সেখানে, যে পরিবেশ নিয়ে কি হচ্ছে, হ্যাঁ, পরিবেশ নিয়ে কি কি কাজ করা যাচ্ছে, কি কি কাজ, এটা সচেতনতামূলক প্রোগ্রাম যদি করা হয়, দেন আমার মনে হয় সরকার আইন করে যত না কাজ করতে পারবে, তীর যতটা না মানুষকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারবে, ঠিক এই একটা প্রোগ্রামের মাধ্যমে, ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে কিন্তু জনগণকে বেশি সচেতন করা সম্ভব। এরপরও আমরা তীরের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি। সারা দেশেই মূলত আমাদের এই কার্যক্রমটা আমাদের বিস্তৃত, যেখানে আমরা সুযোগ পাই সেখানে আমরা এই ধরনের ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। শুধু শিক্ষার্থী না, আমরা জনগণকেও সচেতন করার চেষ্টা করছি, তাদেরকে এটার মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করছি, বা তাদেরকে অন্যভাবে সবাইকে পরিবেশ রক্ষার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এবং খুশির বিষয়, আনন্দের বিষয় হচ্ছে যে যারা এক সময় এটা নিয়ে খুব বিরোধিতা করতো, এখন কিন্তু তাদের অনেকেই কিন্তু এটার পক্ষে কাজ করছে, অথবা এর বিরোধিতা যেটা করছিল সেই কাজটা তারা এখন করছে। তো আমার মনে হয় যে এরকম সামাজিক যে সংগঠনগুলো আছে, তীরের মতো যে এই সংগঠনগুলো, এরা আরও একেবারে মানুষের দোরগোড়ায় গিয়ে একেবারে সবার কাছে যদি এটা প্রচারণা চালাতে পারে, এবং এই ধরনের অ্যাওয়ারনেস সংগঠন আরও যদি তৈরি হয়, সেটা খুব ভালো উদ্যোগ হবে বাংলাদেশের জন্য, আমাদের জন্য, পরিবেশ রক্ষার জন্য। এবং আরেকটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, যে ইলেকট্রিক মিডিয়াগুলো যদি এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, যে পরিবেশ রক্ষার জন্য আমাদের কি করা উচিত না, বিভিন্ন পরিবেশবিদ আছে, পরিবেশ বিশারদ আছে, তাদেরকে নিয়ে যে ধরনের অনুষ্ঠান নিয়মিত করা হয়, তাহলে আমার মনে হয় যে, অথবা এমনও হইতে পারে যে কোনো নাটকের মাধ্যমে, কোনো ইয়ের মাধ্যমে পরিবেশের একটা অংশ, একটা বার্তা ঢুকিয়ে দেওয়া হলো। যেমন আমি যদি বলি, একটা গাছ ভাঙছে একটা বাচ্চা, হয়তো রাস্তাতে হেঁটে যাচ্ছে, নাটকেরই একটা অংশ, বাচ্চা একটা গাছ ভাঙছে, বাবা হয়তো বললো, বাবা গাছটা ভেঙো না, এটা ভাঙা নাই, এই গাছটা আমাদের জন্য উপকার করে, এই গাছটা আমাদের অক্সিজেন দেয়। এটা এই একটা দুইটা লাইন যদি ঢোকানো হয়, তাহলে এই একটা মেসেজ কিন্তু সারা বাংলাদেশের সব পরিবারে কিন্তু চলে যাচ্ছে বাচ্চাদের কাছে। এই ধরনের যদি একটা দুইটা করে মেসেজ আমরা আমাদের বিভিন্নভাবে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যদি পৌঁছাতে পারি, সেটা মনে হয় খুবই একটা ভালো উদ্যোগ হবে সচেতনতা সৃষ্টির জন্য। ধন্যবাদ। রিফাত সাহেব, আপনার কাছে আসি। সেটা হচ্ছে পরিবেশ আইন যেটা আছে, সেই আইনে উল্লেখিত আছে বাংলাদেশের পলিথিনের ব্যবহার সম্বন্ধে। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখি যে রাস্তায় পলিথিন, বাসায় পলিথিন, ড্রেনে পলিথিন, এবং এমনকি এটাও দেখা গেছে যে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে মোটামুটিভাবে এই ড্রেনে পলিথিন বেঁধে যাওয়ার কারণে বৃষ্টির পানি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর সেক্ষেত্রে আমরা নাগরিক সমাজ বসে থেকে ফেসবুকে স্ট্যাটাস করছি যে আমার শহর জলাবদ্ধতায় কেন, মেয়র সাহেব উত্তর দেন, বা আমার দেশ রসাতলে চলে গিয়েছে, বা এই চলে গিয়েছে, সেই চলে গেছে, আমরা ফেসবুকে হাজারটা স্ট্যাটাস করছি। তারই পরিপ্রেক্ষিতে যে আপনারা এই যে সেই সমস্যা, মানে কথার ভিতর থেকে বের হয়ে এসে আপনারা যে এত সুন্দর কিছু কাজ করছেন তীরের, আসলে সত্যিই অনেক ভাবার বিষয় এবং অনেক ভালো লাগার বিষয়। এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে তীর কাজ করছে, আপনাদের শুরুটা কিভাবে হয়েছিল এবং বর্তমানে আপনারা কি করছেন সেই সম্বন্ধে একটু। ধন্যবাদ আবারও। তীরের যাত্রাটুকু আসলে আমাদের সরকারি আজিজুল হক কলেজের কিছু পরিবেশ প্রেমী ছাত্রকে ঘিরে, যারা সেই 2011 সালে, যখন আমি হয়তোবা অনেক ছোট ছিলাম, সেই সময়ে তাদের যাত্রা শুরু। এবং তাদের নাম না বললেই নয়, আমি কৃতজ্ঞতার স্বরে তাদের নাম স্মরণ করতে চাই। আমাদের সরকারি আজিজুল হক কলেজে জনাব সোহানুর রহমান সবুজ ভাই, জনাব নাজমুল হাসান ভাই, এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আবু হায়দার, ABM আবু হায়দার স্যার, বর্তমানে তিনি মালয়েশিয়ায় আছেন, হয়তোবা তিনি আমাদেরকে আজকে এখানে দেখছেন। তীরের যাত্রাটা আসলে সেখান থেকেই শুরু।
সেই উদ্যমী দুইজন ছাত্র যারা পরিবেশকে নিয়ে ভাবতে শিখেছিল সেই সময়ে, যখন আমরা হয়তোবা পরিবেশের মানেটাও বুঝতাম না, সেই সময়ে তারা পরিবেশকে নিয়ে ভাবতো। এমনকি যারা পরিবেশের সম্পর্কিত কাজগুলোর সাথে জড়িত ছিল তারাও হয়তো এতটা চিন্তাও করতে পারতো না যতটা তারা ভাবতে পেরেছিল। তে আমাদের শুরুটা আমাদের বগুড়া শহরকে কেন্দ্র করি। আমরা বগুড়া শহর, আমাদের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস, এই নিয়েই কাজ শুরু করেছিলাম। 5ই জুন 2011 সালে আমাদের যাত্রা হয় পরিবেশ দিবসকে উদযাপনের মধ্য দিয়ে। আমরা করতোয়া নদী রক্ষার জন্য আমরা স্ব উদ্যোগে পলিথিন কুড়িয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমি যতটুকু আমার ইতিহাস সম্পর্কে জানি, আমাদের যাত্রা আসলে এই করতোয়ার পলিথিনকে ঘিরেই আমাদের যাত্রা শুরু। তো এই পলিথিন নিয়ে ভাবনা কিন্তু সেই 2011 সাল থেকে তীর শুরু করেছে, এবং আইন যত আগেই হোক না কেন, সম্পূর্ণ আইন 2016 সালে পরিবেশ অধিদপ্তরের একটি আইনের ধারা সংশোধনে আসছে। তো পলিথিন নিষিদ্ধকরণের দাবি কিন্তু অনেক আগে থেকেই ছিল। যখন বিজ্ঞানীরা এটা বুঝতে পেরেছিল যে পলিথিন বিগত 100 বছরেও নষ্ট হবে না, তখন থেকেই পরিবেশবিদরা বিভিন্ন দেশে পলিথিনকে নিষিদ্ধকরণের দাবি তুলে আসছিল। এবং বাংলাদেশেও যারা তৎকালীন পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করতেন, পরিবেশ সচেতন ছিলেন এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তারা কিন্তু তখনই পরিবেশের এই ক্ষতিকরের পলিথিনের দিকটুকু তুলে ধরেছিলেন। দুঃখজনক হলেও সত্য যে ওই সময়ে খুব দ্রুত আমরা এই পদক্ষেপটুকু নিতে পারিনি। তবে বাংলাদেশ সরকার বর্তমানে সচেতনতার দিকে অন্তত তারা আপোষ করতে চায়নি যে না, পলিথিনকে অবশ্যই নিষিদ্ধকরণ করতে হবে। এই নিষিদ্ধকরণের জায়গা থেকে আপনি হয়তোবা দেখবেন যে সেই সময়ে যখন কি পলিথিন আমরা হয়তোবা 100টা পলিথিন কিনতে হতো 2 টাকা 5 টাকা দিয়ে, সেই পলিথিন এখন একটা কিনতে গেলে 2 টাকা লাগে। মানে সরকার তার কাঁচামাল আমদানি কিংবা রপ্তানির ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট একটা বাউন্ডিংস তৈরি করেছে, কিন্তু তবুও আমাদের দেশে পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না। তার অন্যতম কারণ হলো রিসাইকেলিং যোগ্য যে পলিথিনের ব্যবস্থাগুলো বিভিন্ন দেশে প্রচলিত আছে, সেই রিসাইকেলিং এর এই প্লাস্টিক বজ্রগুলো, সেগুলোকে সাপোজ আমার কাছে একটা মগ আছে, আমি সেটাকে ভেঙে ফেলছি, সেই মগটুকুর যে প্লাস্টিকটুকু রিসাইকেলিং করার যোগ্য আছে সেটা কোথায় যাচ্ছে? সেই পলিথিন কারখানাতে চলে যাচ্ছে। অ্যাজ এক্সাম্পল আমি বলছি, নট প্রুফড আর কি। এই এই মগটুকু সেই পলিথিন কারখানায় চলে যাচ্ছে, সেখান থেকে পলিথিনগুলো নিম্নমানের পলিথিন হয়ে আসতেছে, যেটাই হোক না কেন এটা খারাপ। তো এই পলিথিনের এই জায়গাগুলো তো আমাদের রিসাইকেলিং এর কোনো বিধিমালা ওইভাবে নাই যে আমরা রিসাইকেলিং করব, আমাদের রিসাইকেলিং করতে হবে। প্লাস্টিক বা পলিথিন যারা আমদানি করে বা প্লাস্টিক কাঁচামাল যারা আমদানি করে, তাদের ক্ষেত্রে তেমন কোনো বাউন্ডিংস নাই যে আপনাদের ক্ষেত্রে এই পলিথিনগুলোকে রিসাইকেলিং কত শতাংশ করতে হবে, যেটা বাইরের দেশের অনেক দেশেতেই আইন আছে যে আপনাদের শতকরা আমদানির এত শতাংশ, কিংবা কোম্পানিগুলোকে দেওয়া হয় যে আপনাদের ব্যবহারের শতকরা পলিথিন এত শতাংশ রিসাইকেলিং যোগ্য পলিথিন ব্যবহার করতে হবে প্লাস্টিক। তাহলে কিন্তু প্লাস্টিকের ব্যবহারও পুরোপুরি রোধ করতে হচ্ছে না, আবার রিসাইকেলিং এর জায়গাটুকু আমরা ঠিক রাখতে পারতেছি। কিন্তু বাংলাদেশে দুঃখজনকভাবে সেই ধারাটুকু প্রচলিত হয়নি বা আমরা করতে পারিনি। আর আপনি জানেন যে ঢাকার যখন নর্দমাগুলো, আপনি ঢাকার কথায় পরে আসি, আমাদের করতোয়ার যদি যে নর্দমাগুলো পলিথিনের জমে আছে, যে করতোয়ার গতিপথকে সংকীর্ণ করে দিয়েছে, এই পলিথিনগুলোই যদি আমি তুলতে যাই, এই পলিথিন বজ্রগুলো এতটা বিশাল পরিসংখ্যানে হবে, যেগুলোকে আমি যদি রিসাইকেলিং এ ইউজ করতে পারি, বা বাইরের দেশে এই পলিথিন বা বজ্র পদার্থগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে, সেই বিদ্যুৎ উৎপাদনের দিকেও যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে সামনে এগোতে পারবো। এবং বাংলাদেশ কখনোই তার সঠিক লক্ষ্যমাত্রা বা উন্নত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না যদি না আমরা এই রিসাইকেলিং এর ধারণাটুকু বাংলাদেশে সংযুক্ত করতে না পারি। আপনারা জেনে খুশি হবে যে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখা বিগত বছরে কিছু মেলা হয়েছিল,
সেটার কিছু প্রতিপাদ্য বিষয় ছিল যে পরিবেশকে পুনরুদ্ধারের বিষয়। তো আমরা সেখানে বজ্র ব্যবস্থাপনা নিয়ে একটা থিম দিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এই ড্রেনেজ ব্যবস্থায় যে পলিথিনগুলো যাচ্ছে ড্রেনের মাধ্যমে, আমরা কিভাবে সেই পলিথিনগুলোকে সংগ্রহ করতে পারি এবং সেগুলোকে কি ব্যবস্থাপনার মাধ্যমে রিসাইকেলিংয়ে নিয়ে যেতে পারি। যদি বাংলাদেশ সরকার আন্তরিক থাকে তবে এটা সম্ভব। হয়তো বা ব্যয়বহুল প্রযুক্তি, আমরা তো পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি যে আমরা ব্যয় বহনের সক্ষম একটা জাতিতে পরিণত আজকে। তো আমরা এই পুনঃব্যবহারযোগ্য জ্বালানি বা পুনঃব্যবহারযোগ্য শক্তির ব্যবহারটুকুকে যদি আমরা রিসাইকেলিং যোগ্য একটা পৃথিবীতে নিয়ে আসতে পারি, আমাদের বাংলাদেশকে নিয়ে আসতে পারি, তবে আমার মনে হয় যে আমাদের পরিবেশ দূষণের অন্যতম কারণের অনেকাংশই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, বিশেষ করে পলিথিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, এই পর্যায়ে আপনার কাছে যেতে চাই যে তীরের যে শুরুটা হয়েছিল আমরা মোটামুটিভাবে জেনেছি। তো এই পর্যায়ে বলতে চাই যে তীরের যে বর্তমান কার্যক্রমগুলো চলছে আপনাদের, বিশেষ করে আমরা যেমন সাপ উদ্ধার করতে যাই, তারপরে হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করতে যান আপনারা, যতটুকু পর্যন্ত আমরা জেনেছি। তারই পরিপ্রেক্ষিতে যদি আপনি কিছু বলতেন যে বর্তমানে আপনারা কি কাজ করছেন, বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে কিভাবে কাজ করছেন। ধন্যবাদ। আসলে ওই যে রিফাতের সাথে একটা কথা বলি যে 1911 সালে যখন সংগঠনটা তৈরি হয়েছিল, 2011 যখন সংগঠনটা তৈরি হয়েছিল তখন কিন্তু আমি এই সংগঠনের সাথে ছিলাম না, এবং যে উদ্যোক্তা দুই ছাত্র সোহানুর রহমান সবুজ এবং নাজমুল হক, দুজনে কিন্তু আমার ছাত্র। এবং মজার বিষয়, আমি এই দুজনের কাছ থেকেই কিন্তু পরিবেশের শিক্ষা পেয়ে এই সংগঠন সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ, তো আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ, তাদের দুজনের কাছে কৃতজ্ঞ। তারা বাংলাদেশকে এরকম একটা সংগঠনের রূপরেখা দিতে পারছে, স্বপ্ন দেখিয়েছে, সাথে আমাকেও এই সংগঠনের সাথে অন্তর্ভুক্ত করার একটা সুযোগ দিয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে কি করতেছি, আমরা তখন যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে কিন্তু আমরা যেটা বলেছি পরিবেশ দূষণ, বায়ু দূষণ, এই কথাগুলো বলেছি। কিন্তু এই কথাগুলোর আমাদের যারা আছে এখন পরিবেশবিদরা আছে, তারাও কিন্তু মূলত এই কথাগুলোই বলতেছে, নদী দূষণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, এই কথাগুলো নিয়ে কথা বলতেছে। আমরাও কিন্তু এই কথাগুলো নিয়েই বলতেছি, আমাদের নদী দূষণ নিয়ে কথা বলতেছি, পরিবেশ দূষণ নিয়ে কথা বলতেছি, বায়ু দূষণ নিয়ে কথা বলতেছি, এগুলো নিয়ে কথা বলতেছি, সচেতনতার কাজ করে যাচ্ছি। এর বাইরেও পরিবেশের আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু জীববৈচিত্র্য। জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঙ্গ। বাংলাদেশে জীববৈচিত্র্য নিয়ে কথা বলতেছে এইরকম পরিবেশবাদী সংখ্যা খুবই কম। তারা পরিবেশ নিয়ে বলতেছে কথা, নদী নিয়ে কথা বলতেছে। নদী নিয়ে কথা বলার জন্য পরিবেশবাদী অনেক পরিবেশবিদ আছেন। বায়ু দূষণ নিয়ে অনেকে কথা বলছেন, পানি দূষণ নিয়ে কথা বলতেছেন, সবকিছু নিয়ে। কিন্তু জীববৈচিত্র্য নিয়ে কথা বলছেন এমন সংখ্যক পরিবেশবিদ আমাদের দেশে খুব কম। আমরা যেমন পরিবেশ দূষণ নিয়ে কথা বলছি, কাজ করছি, বায়ু দূষণ নিয়েও কাজ করছি, আমরা সচেতনতা সৃষ্টি করছি, এবং এই যে জীববৈচিত্র্য রক্ষার জন্য যে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার সে বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা বেশ কিছু বিপন্নপ্রায় বলতে আমরা যেটা বুঝে থাকি যে হারিয়ে যাচ্ছে এমন কোনো প্রজাতির বেশ কিছু প্রাণী উদ্ধার করেছি, তাদেরকে প্রকৃতিতে অবমুক্ত করেছি। হ্যাঁ, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা পরিবেশ নিয়ে শিক্ষার্থীদেরকে আরও বেশি সচেতন করব, সম্পৃক্ত করব। আমাদের মজার বিষয় যে রিফাত যেটা বললো যে আমাদের গাইবান্ধায় সরকারি কলেজে একটা ইউনিট আছে তীরের, তারা সেইখানে কিন্তু বেশ কিছু বিপন্ন প্রাণী উদ্ধার করেছে, ঘড়িয়াল উদ্ধার করেছে, তারা সেটা প্রকৃতিকে অবমুক্ত করেছে। তারপরে হচ্ছে যে শকুন উদ্ধার করেছে, প্রকৃতিকে অবমুক্ত করেছে। এবং এই গত কয়েকদিন আগে তারা হচ্ছে 5টা তিলা ঘুঘু উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছে। এরপরে হচ্ছে আমাদের সাপ অবমুক্ত করা হচ্ছে, উদ্ধার করে বিপন্ন প্রায় সাপকে উদ্ধার করে করা হচ্ছে। আমরা জীববৈচিত্র্য নিয়েও কিন্তু কাজ করছি। এর বাইরে আপনারা যদি বলেন পরিবেশ রক্ষার জন্য আমরা কি করছি, তাহলে আমরা বলতে পারি যে আমরা বৃক্ষায়ন করছি। আমরা আজকে সরকারি আজিজুল হক কলেজে আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী স্যারের নেতৃত্বে আমরা বৃক্ষায়ন করেছি, গাছ লাগিয়েছি।
শুধু গাছগুলো লাগাইছে রে এটা না, আমরা প্রতি বছর গাছ লাগাই। শুধু এই দিবসেই গাছ লাগাচ্ছি এমনটা না, আমরা বিভিন্ন বৃক্ষরোপণ সপ্তাহ, বৃক্ষ পরিচর্যা সপ্তাহ, আমরা এই সপ্তাহ পালন করি বা মাস পালন করি, সেখানে আমরা বৃক্ষ পরিচর্যা করে থাকি, এগুলো কাজ করে যাচ্ছি। এরপরে বায়ু দূষণের ব্যাপারে আমরা তো বলছি, যে পরিবেশ দূষণের ব্যাপারে আমরা যে পলিথিন বিরোধী আন্দোলন করছি, করতোয়া নদীর জন্য আমরা একাধিকবার মানববন্ধন করেছি, হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলেছি। এরপরে হচ্ছে যে আমরা এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আমরা এই ধরনের কার্যক্রম, মূল কথা হচ্ছে আমরা শিক্ষার্থীদের আরো 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 অধিক শিক্ষার্থীদের এই পরিবেশ সম্পর্কে সচেতন করে আমাদের এই তীরের মধ্যে বা তীরের সাথে সংশ্লিষ্ট করে, অথবা তারা যদি তীরের মধ্যে সংশ্লিষ্ট হতে না চায়, তারা নিজেরাও যেভাবেই হোক শিক্ষার্থীদের সচেতন হয়ে তাদেরকে পরিবেশ রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধকরণের জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটাই করে যাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে আমরা এটাতে অনেকটা সফল, এবং আমাদের কর্মসূচি চলমান আছে। আমরা আগামীতে আমরা আশা করছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের সবগুলো কলেজেই আমাদের এই সংগঠনকে বিস্তৃত করব, এবং সেখানে আমাদের কার্যক্রমগুলো শুরু হবে। ধন্যবাদ। আপনাদের অভিপ্রায় সফল হোক, এটাই বলতে পারি। আর তীরের যে মূল প্রতিপাদ্য, যেটা শিখো করো শিখাও পরিবেশ বাঁচাও, এই থিমটাকে অগ্রসর করে সামনে নিয়ে আপনারা যে এগিয়ে যাচ্ছেন, সেই এগিয়ে যাওয়া যেন কখনো থেমে না থাকে, কখনো যেন সেটা একেবারে চুপসে না যায়, সেই কামনা করছি। এবং এর পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান পরিবেশ আছে, সেই পরিবেশটুকু পুনরুদ্ধারে আমরা সবাই সচেষ্ট হই, আমরা সবাই পরিবেশ পুনরুদ্ধারের জন্য এগিয়ে আসি। আমরা শুধু এতটুকুই বলতে পারি যে আসুন আমরা গাছ লাগাই, বাংলাদেশের পরিবেশ বাঁচাই। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে বর্তমান বাংলাদেশে মোটামুটিভাবে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে তাপমাত্রা বাড়ছে, এটা শুধুমাত্র গাছ না থাকার কারণে, বনভূমি না থাকার কারণে। আমাদের সেই জলাভূমিগুলো যদি আবারও বাংলাদেশে তৈরি হয়, আবারও যদি সেই গাছ, সেই বন সব কিছু ফিরিয়ে দেওয়া যায়, তবে আমরা এই গরম থেকে রক্ষা পাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে, এই কামনা সবসময় করছি আমরা। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সাথে আপনারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আবারও বলতে পারি এতটুকুই, আসুন আমরা সবাই মিলে এই পরিবেশটাকে পুনরুদ্ধার করি, ফিরিয়ে দিই সেই মূল পরিবেশটা, যে পরিবেশটা পরিবেশের জন্য আসলেই দরকারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনা করার জন্য। বঙ্গকথন থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। বঙ্গকথন, বিশ্বজুড়ে বাংলার কথা।